ওয়েলকাম টু স্মার্ট ইংলিশ ল্যাব। আজকে আমরা ভয়েস চেঞ্জ শিখব। ভয়েস চেঞ্জ যে কোনো চাকরির পরীক্ষাতে আমরা দেখতে পাই যে ভয়েস চেঞ্জ একটি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। সেটা ডাব্লিউবি কনস্টেবলের যে মেন হোক বা এক্সাইজের মেন হোক বা এসএসসি সিজিএল বা সিএইচএসএল যেখানেও 10+2 যে পরীক্ষা আছে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে ভয়েস চেঞ্জ কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পার্ট বা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে যাতে খুব আমাদের ভালো স্কোর হয়, অর্থাৎ একটু যাতে মিস না হয়, তার জন্য কিন্তু আমি এই ক্লাসটা শুরু করেছি এবং ক্লাসটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং এখান থেকে কিন্তু অনেক কিছু জানা যাবে। চলো শুরু করা যাক আজকে প্রথম যে ক্লাস ভয়েস চেঞ্জ। শুরু করছি আজকের প্রথম ক্লাস। প্রথমে বলে দিই ভয়েস চেঞ্জ কাকে বলে। ভয়েস চেঞ্জ যার বাংলা অর্থ হচ্ছে বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন এবং উক্তি পরিবর্তন এই দুটির মধ্যে একটু পার্থক্য আছে। আমরা ন্যারেশন করেছি, ন্যারেশনের যে বাংলা যার অর্থ হচ্ছে উক্তি পরিবর্তন এবং ভয়েস চেঞ্জের যে বাচ্য পরিবর্তন তার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাচ্য পরিবর্তন হলো যেখানে সাবজেক্ট, যে বাক্যের সাবজেক্টকে আমরা অবজেক্টের ঘরে নিয়ে যাব এবং অবজেক্টকে নিয়ে আসবো সাবজেক্টের ঘরে, অর্থাৎ একটি সাধারণ বাক্যকে যখন আমরা ঘুরিয়ে বলি, যেমন সে টিভি দেখে, এক্ষেত্রে আমরা টিভি দেখা কথাটাকে যদি ঘুরে বলা হয়, টিভি দেখা হয় তার দ্বারা, এই যে দ্বারা দিয়ে যে ঘুরে বলছি, ঘুরিয়ে কথা বলছি, বাক্যটা একই আছে কিন্তু কথাটা ঘুরিয়ে বলা হচ্ছে, এটি হচ্ছে বাক্য বা বাচ্য পরিবর্তন হলো। কিন্তু উক্তি পরিবর্তন সম্পূর্ণ ভিন্ন। উক্তি পরিবর্তন সেক্ষেত্রে কিন্তু একজনের কথা অন্যজন বলে, ঠিক আছে? তো আমরা এখন উক্তি পরিবর্তন করছি না, আমরা বাক্য পরিবর্তন বা বাচ্যের পরিবর্তন যেটা কথা বলছি সেটা কিন্তু আমরা কিন্তু আগে দেখিনি। তো এই ভয়েস চেঞ্জ দু প্রকারের হয়, সাধারণত দু প্রকারের হয়। এছাড়া ভয়েস চেঞ্জ আরেকটি প্রকার আছে কোয়াসি বেসিক, সেটা আমি পরে শেখাবো। প্রথম যে ভাগটি আছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাংলা কি? অ্যাক্টিভ ভয়েসের বাংলা হচ্ছে প্রত্যক্ষ বাচ্য এবং প্যাসিভ ভয়েসের বাংলা হচ্ছে পরোক্ষ বাচ্য। প্রত্যক্ষ এবং পরোক্ষ এই কেন হয়েছে তার প্রধান কারণ হচ্ছে যেখানে আমরা ইংরেজি বাক্য লেখার সময় প্রথমে সাবজেক্ট দেখি, তারপরে একটি ভার্ব এবং শেষে একটি অবজেক্ট দেখি। ওকে, তো প্রথমে কে থাকে? একটি সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, তারপরে অবজেক্ট থাকে, অর্থাৎ যে কাজ করে তাকে আমরা দিয়ে শুরু করি। এটি যে কোনো ইংরেজি বাক্য লেখার প্রধান নিয়ম। তো সেক্ষেত্রে আমরা এই যে বেসিক যে গঠনটা আমরা দেখতে পাচ্ছি সেই গঠনটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ ডিটেইলসে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি তাহলে কি কি জানতে পারবো দেখি। যে কাজ করে, অর্থাৎ যে কর্তা হয় বা সাবজেক্ট হয়, সে সক্রিয়ভাবে বাক্যের শুরুতে সাবজেক্টের ঘরে থাকে। সক্রিয়ভাবে যে কাজ করে সে সক্রিয়ভাবে বাক্যের শুরুতে সাবজেক্টের ঘরে থাকে, তখন সে কর্তা হয় এবং সেই বাক্যটাকে বলবো অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ মুখের থেকে যেটা আমরা শব্দ বের করছি সেগুলো তো একটা বাক্যকে নির্দেশ করে, তো সেই বাক্যটাকে কিন্তু আমরা বলছি অ্যাক্টিভ ভয়েস। এইভাবে যখন থাকবে কর্তা শুরুতেই থাকবে। একটি উদাহরণ সাহায্যে দেখে নিন। হি রিডস বুক। হি রিডস বুক এই বাক্যে সাবজেক্টটাকে হি কি করে বুঝছি? যে এখানে রিড মানে যে বই পড়া, বই পড়াকে যদি আমরা প্রশ্ন করি কে পড়ে, অর্থাৎ হু দিয়ে যদি আমরা প্রশ্ন করি হু রিডস, উত্তর কিন্তু বেরোবে হি। সুতরাং হি যখন নিজেই সাবজেক্ট ঘরে বসে আছে এবং সে একটি ভার্ব নিয়ে বসে আছে, তখন এই যে বাক্যটা হলো, এই বাক্যটাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। ওকে, তো এই বাক্যটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করতাম তাহলে কি হতো দেখে নিন। তখন কি হতো? কর্তা বা সাবজেক্ট বাক্যের শেষে অবজেক্টের ঘরে থাকবে। আমার এই বাক্যে যে কর্তা বা সাবজেক্ট হলো সে অবজেক্টের ঘরে থাকবে, অর্থাৎ কর্তা চলে, এই হি চলে যাবে বুকের জায়গায় চলে যাবে, অবজেক্ট এক্ষেত্রে সাবজেক্টের ঘরে বসে, আর এই যে অবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি সেই অবজেক্টটা চলে যাবে সাবজেক্টের ঘরে। তাই তো? এটা কিন্তু ভয়েস চেঞ্জের মূল নিয়ম, যে সাবজেক্ট অবজেক্টের ঘরে এবং অবজেক্ট সাবজেক্টের ঘরে যাবে, কারণ ঘুরে কথা বলছি। তো দেখুন উদাহরণটা কি আছে। বুক ইজ রেড বাই হি। এখানে বুকটা কিন্তু সাবজেক্ট, কিন্তু ও কিন্তু আসলে ছিল অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসে ও ছিল অবজেক্ট, এখন হচ্ছে সাবজেক্ট। আর এই যে হিমটা দেখতে পাচ্ছি এখন কিন্তু অবজেক্টিভ রূপে রয়েছে। এই হিমটা কিন্তু এসছে আমার এই সাবজেক্ট থেকে এসছে। এই সাবজেক্টটা নিজের স্থান পরিবর্তন করে পিছনে গিয়ে বসেছে
বাই নিয়ে, বাই নামক যে প্রিপোজিশনটা নিয়ে সেটা নিয়ে বসেছে। তো এখানে কিন্তু হিমটা হয়ে গেছে অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ এই বাক্যটাকে যদি আমরা বলি এটা কি ধরনের বাক্য, এটা কিন্তু প্যাসিভ ভয়েস। ভয়েস চেঞ্জের মধ্যে এটি প্যাসিভ ভয়েস এবং এটি অ্যাক্টিভ ভয়েস। বাই ব্যবহার করার ক্ষেত্রে এবার আমরা একটু বলার আছে, বাই সব ক্ষেত্রে কিন্তু বসে না, অর্থাৎ বাই থাকা মানে সেখানে ডুয়ার অর্থাৎ যে কাজ করে তার নামটা থাকে, কিন্তু কিছু এক্সেপশনাল বা ব্যতিক্রমী কিছু উদাহরণ আছে যেগুলো আমরা পরে শিখবো, সেখানে কিন্তু আমরা বাই ব্যবহার করব না। বাই সেক্ষেত্রে ব্যবহার করলে কিন্তু ভুল হয় এবং এটাও কিন্তু পরীক্ষায় খুব দেয়, সেই বিষয়টা আমরা পরে ক্লাসে বুঝে নেব। তো এটা ছিল আমাদের ভয়েস চেঞ্জের বেসিক যে ধারণা বা তার যে পার্থক্য, সেটা কিন্তু আমরা এখানে দেখলাম বা শ্রেণীবিভাগ দেখলাম। এরপরে আমরা দেখবো যে ভয়েস চেঞ্জের উপরে যে কিছু ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের কিছু নিয়ম কানুন আছে। অনেকেই বা অনেক ভিডিওতে বা অনেক ইন্টারভিউতে অনেক জায়গায় আমরা দেখতে পাই যে তারা রুলসের কথা বলতে চায় না, তারা বলে যে কোনো রুলস ছাড়াই আমরা এই করব ওই করব সেই করব, কিন্তু এটা কিন্তু খুব একটা, যদি আমি ভয়েস চেঞ্জের মধ্যে আসি, প্যাসিভে কথা বলে তারা, অর্থাৎ তারা পরোক্ষ বাক্যটাকে নিয়ে কথা বলে, অর্থাৎ পরোক্ষভাবে তারা কিন্তু রুলসটা আমাদের শেখানোর চেষ্টা করে যে করে করবো, কিন্তু সরাসরি কিন্তু বলতে চায় না, বা তারা হয়তো জিনিসটাকে হাইলাইট করার জন্যই সেভাবে তারা প্রেজেন্টেশন করে। কিন্তু আমি সরাসরি বলছি যে প্রত্যেকটা বিষয়ে কিন্তু রুলস আছে, সেটা যে কোনো সাবজেক্ট হোক না কেন। তো আমরা সেই রুলসটাকে আমরা জানবো বা নিয়মটাকে জানবো, নিয়ম বা রুলস না জানলে কিন্তু আমাদের শেখাটা কিন্তু পরিপূর্ণতা আসবে না, এবং পারফেকশন না আসলে কিন্তু আমরা কনফিউজ হয়ে পরীক্ষার সময় ভুল করবো। এই ভুলটাই যদি না হয়, তাই আমরা হাতে ধরে একদম সহজভাবে নিয়মগুলো পরপর দেখতে চাই। এই নিয়মগুলো যদি আমরা পরপর দেখতে পারি বা শিখতে পারি বা মনে রাখতে পারি, আমাদের কিন্তু পরীক্ষাতে খুব ভালো স্কোর হবে। চলো যাওয়া যাক পরের ক্লাসে। এবার আমরা ভয়েস চেঞ্জের যে নিয়মগুলো আমাদের বেসিক্যালি জানতে হয়, যাতে করে ভয়েস চেঞ্জের অ্যাকুরেসি হয়, বা আমরা যতগুলো ভয়েস চেঞ্জ আমাদের পরীক্ষায় থাকবে ততগুলো করতে পারবো, সেই অ্যাকুরেসির জন্য কিছু বেসিক রুলস বা কনসেপ্ট আমাদের কিন্তু পরিষ্কার বা ক্লিয়ার হতে হবে। তো নিয়মগুলোকে একটু দেখে নিই। প্রথম যে নিয়মটি আছে সেটি হচ্ছে ইংরাজি বাক্যে ডু ভার্ব থাকতে হবে, অর্থাৎ ইংরেজি বাক্যে কিন্তু মেইন ভার্ব যাকে আমরা বলি, সেই মেইন ভার্বটা যদি ডু ভার্ব, অর্থাৎ সেই ডু ভার্বটা কিন্তু অ্যাকশন ভার্ব যদি না হয়, তাহলে কিন্তু তার মধ্যে কোনো ভয়েস চেঞ্জ করা যাবে না। এটা কিন্তু প্রথমেই মাথায় ঢোকাতে হবে যে বি ভার্ব বা হ্যাভ ভার্ব একা আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় না, আমি কিন্তু জোর দিয়ে করতে পারবো না। অর্থাৎ ডু ভার্ব থাকতে হবে এবং ডু ভার্বটা অ্যাকশন ভার্ব হতে হবে, এটি কিন্তু প্রথম রুল। এর সাথে আরেকটি বিষয় জড়িত আছে, দেখো আমি এখানে লিখেছি গো, কাম, লাই, স্ট্যান্ড, ওয়াক, সিট। গো মানে যাওয়া, কাম মানে আসা, লাই মানে কিন্তু মিথ্যে কথা না, লাই মানে কিন্তু এখানে শুয়ে থাকা, ওকে, এখানে শোয়া, নিচে শোয়া বোঝাতে লাই ভার্বটা ব্যবহার করেছি। স্ট্যান্ড মানে দাঁড়ানো, ওয়াক মানে হচ্ছে হাঁটা, সিট মানে কিন্তু বসা। এই যে কটা ভার্ব দেখতে পাচ্ছ সব কিন্তু মুভমেন্ট ভার্ব, অর্থাৎ গতি বোঝায় বা গতিশীলতা বোঝায় সেই ভার্ব। তো এই ভার্বগুলো কিন্তু কখনোই কোনো ডিরেক্ট অবজেক্ট নিয়ে বসতে পারে না, তাই এই ভার্বগুলো কিন্তু কখনোই ভয়েস চেঞ্জ করা যাবে না। যদি কেউ করতে যাওয়া বা করার চেষ্টা করে সেটা কিন্তু ভুল হবে। এই ভার্বগুলো কিন্তু ব্যতিক্রম ভার্ব, এইগুলোর ভয়েস চেঞ্জ হয় না, সেটা আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে যে ডু ভার্বটি মেইন ভার্ব রূপে থাকে বা যাকে আমি অ্যাকশন ভার্ব বললাম, সেই ভার্বটি কিন্তু অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে। ট্রানজিটিভ ভার্ব কি, যার অবজেক্ট থাকে, অর্থাৎ যে একটা অবজেক্ট নিয়ে বসবে, এবং এই অবজেক্ট কি বা কয় প্রকার হয় সেটা আমরা পরের ক্লাসে বা পরে আমরা দেখব, ওকে। অবশ্যই কিন্তু এটা ট্রানজিটিভ হতে হবে এবং সেটি ট্রানজিটিভ মানে অবজেক্ট নিয়ে বসে। 3 নম্বর যে নিয়মটি সেটি হচ্ছে সাবজেক্ট যাবে অবজেক্টের ঘরে, অর্থাৎ আমি যে সাবজেক্টটা পাবো ইংরেজি বাক্যে তাকে নিয়ে যাব আমি অবজেক্টের ঘরে, সে যখন অবজেক্টের ঘরে যাবে সে তখন অবজেক্টিভ রূপে বসবে, সাবজেক্টিভ রূপে কিন্তু বসবে না, এটা বুঝতে হবে। অর্থাৎ হি যখন অবজেক্টের ঘরে যাবে, ঘর অনুযায়ী সে নিজেকে পরিবর্তন করে হিম করবে এবং সেখানে বাই নিয়ে বসবে। এবার এই প্রসঙ্গে বলি, বাই কিন্তু সব ক্ষেত্রে বসে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাইটা বসে। যে ক্ষেত্রে বাই বসে না সেটা হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ, সেই উদাহরণগুলো আমরা পরে জানতে পারব। এবং যে অবজেক্ট ছিল সেই বাক্যে, প্রধান যে বাক্যে, সেই অবজেক্ট চলে আসবে সাবজেক্টের ঘরে
এসে সাবজেক্টিভ রূপে বসবে। অবজেক্টিভ রূপটা যখন সাবজেক্টের ঘরে আসলো, সে কিন্তু সাবজেক্টের ঘর অনুসারে সাবজেক্ট রূপে বসবে। আমি একটি উদাহরণসারে জিনিসটা বোঝার চেষ্টা করি। মনে করো আগের যে উদাহরণটা ছিল হি রিডস বুক, তাই তো? হি রিডস বুক, এখানে হিটা কি একটা সাবজেক্ট, সে কাজ করছে, রিডসটা কি একটা ভার্ব, বুকটা কি একটা অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট যাবে অবজেক্টের ঘরে, তাহলে এই সাবজেক্টে এ যাবে অবজেক্টের ঘরে, তাহলে সেটা আমাদের কি হয়, এবং অবজেক্ট যাবে সাবজেক্টের ঘরে, তাহলে বুকটা চলে আসবে সাবজেক্টের ঘরে। বুক প্রথমে চলে আসলো সাবজেক্টের ঘরে, বুক দিয়ে আমি শুরু করছি, বুক। এবার এটার ভয়েস চেঞ্জ করলে কি হয়, ইজ রেড। এবার হিটাকে আমি অবজেক্টের ঘরে নিয়ে যাব, কারণ ভার্বের ঘর শেষ হওয়া মানে তারপরে অবজেক্টের ঘর শুরু হয়, এটা আমাদের জানতে হবে। ওকে, তাহলে বাই হিম, এই যে আমি বাই হিম লিখলাম, এই হিমটা কিন্তু হির অবজেক্টিভ রূপ, সে যখন এই ঘরে এসছে নিজেকে অবজেক্টিভ রূপে পরিবর্তন করতে হয়েছে। ওকে, এইটা আমরা ডিটেইলস শিখবো কিভাবে এটা হলো, পরে আমরা শিখবো। এবার 4 নম্বর রুল আসি। 4 নম্বর রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমরা প্রায় ভুল করি, আমরা বুঝতে পারি না, কনফিউজড হয়ে যায়। সেটা কি, যে টেন্সে প্রশ্নটা দেয়া থাকবে সেটি প্রেজেন্ট সিম্পল হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস পারফেক্ট, যে কোনো টেন্স হতে পারে, সেই টেন্সের মধ্যেই আমার পরিবর্তন করতে হবে। অর্থাৎ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস দেয়, ভয়েস চেঞ্জ করার সময় প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যেই আমি ভয়েস চেঞ্জ করব। আমরা এখানে কি ভুলিয়ে ফেলি, যখন আমরা ন্যারেশনটা শিখে ফেলি এর আগে বা এর সাথে সাথেই, তখন ন্যারেশনের যে টেন্সটা চেঞ্জ হয়, সিম্পল প্রেজেন্টটা পাস্ট সিম্পল পাস্ট হয়ে যায়, বা প্রেজেন্ট কন্টিনিউয়াসটা পাস্ট কন্টেন্ট হয়ে যায়, সেই অ্যাপ্লিকেশনটা আমরা এখানে করার চেষ্টা করি। এটা কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে, এটা কিন্তু একদম ভুল। ভয়েস চেঞ্জে কিন্তু কোনো টেন্স চেঞ্জ করা যাবে না, যে টেন্স ছিল ঠিক সেই টেন্সেই রাখতে হবে। অর্থাৎ বাকি যদি সাবজেক্ট ওয়ার্ড হ্যাভ আর হ্যাজ থাকে, হ্যাভ আর হ্যাজের মধ্যেই রাখতে হবে। যদি এটা না করি তাহলে কিন্তু আমি বুঝবো যে এটা আমি ন্যারেশনের মতন আমি অ্যাপ্লিকেশন করে ফেলেছি। এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো এটা গেল হচ্ছে বেসিক যে কনসেপ্ট, যেটা আমাদের রুলস বা নিয়ম যেটা বলতে পারো, সেটা কিন্তু আমাদের প্র্যাকটিস করতে জানতেই হবে বা শিখতে হবে, তাহলেই কিন্তু এরপরে আমরা ভয়েস চেঞ্জটা শিখতে আমাদের সুবিধা হবে। তো এরপর আমরা দেখিনি যে অবজেক্ট কয় প্রকারের হয়, যে অবজেক্টটা নিয়ে আমাদের মূলত ভয়েস চেঞ্জটা করতে হয়, সেই অবজেক্টটা কয় প্রকার এবার আমরা দেখে নিই। এবার আমরা দেখে নিই অবজেক্ট কয় প্রকার হয়, যে অবজেক্ট নিয়ে আমাদের ভয়েস চেঞ্জটি করতে হয়। অবজেক্ট এর যার বাংলা হচ্ছে কর্ম, এ কোথায় থাকে, মূলত ভার্বের পরে থাকে। ভার্বের পরে কিন্তু এই যে অংশ ভার্ব শেষ, ঠিক অবজেক্টের ঘর শুরু হয়। অবজেক্ট কয় প্রকারের হতে পারে, অবজেক্ট 2 প্রকারের হতে পারে। এক হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর অপরটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি, ডিরেক্ট অবজেক্ট হচ্ছে প্রত্যক্ষ কর্ম, এবং ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে পরোক্ষ কর্ম। ডিরেক্ট অবজেক্ট কিন্তু শুধুমাত্র বস্তুদেরকে আমরা ডিরেক্ট অবজেক্ট বলবো, এবং ইনডিরেক্ট অবজেক্ট কিন্তু শুধুমাত্র প্রাণীদেরকে আমরা বলবো। অর্থাৎ মি, যে কোনো প্রোনাউন যেগুলো হয় আমাদের আয়ের যে অবজেক্টিভ ফর্ম, যে মি হয়, আস, দেম, এইগুলো বা যে কোনো নাম, সেগুলো কিন্তু প্রাণী হলে কিন্তু সেটা হবে ইনডিরেক্ট অবজেক্ট, এবং বস্তু কিন্তু হলে সেটা হবে ডিরেক্ট অবজেক্ট। ওকে, তো এবার আমি বলি কেন ডিরেক্ট অবজেক্ট বস্তুকেই বলবো, প্রাণীকে বলবো না। এটা কিন্তু আমরা অনেকেই জানি না, বা সেভাবে আমরা বোঝার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করিনি। তবে একটা উদাহরণ দিয়েছি, উদাহরণ সাহায্যে কিন্তু প্রথমে বলবো যে কেন ডিরেক্ট অবজেক্ট আমরা শুধুমাত্র বস্তুকে বলি। দেখো, প্রথমে একটা দিয়েছি যে আই হ্যাভ এ পেন, অর্থাৎ আমার কাছে একটি পেন আছে। সুতরাং আমি এখানে বলতেই পারি যে আই হ্যাভ এ পেন, এই আয়ের সাথে কার প্রথমে সম্পর্ক হলো, এই পেনের সম্পর্ক হলো। অর্থাৎ আমার একটি পেন আছে, পেনটা একটি কি বস্তু, তাই না? পেনটা একটা বস্তু, সাবজেক্টের সাথে প্রথম যার সম্পর্ক হলো সে কিন্তু একটা বস্তু, এবং এটা কিন্তু সরাসরি হলো, তাই এক বস্তু সবসময় কি হলো, ডিরেক্ট হলো, কিন্তু ডিরেক্ট অবজেক্ট হলো। অর্থাৎ এই সাবজেক্টের ডিরেক্ট অবজেক্ট কিন্তু একটা বস্তু হলো। এবার আমি যদি পেনটা কাউকে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে হিম বলে যে ব্যক্তিটা আমি আনছি, সে কিন্তু সেকেন্ড অবজেক্ট আসলো, তাই না? প্রথম অবজেক্ট তো আমার পেন ছিল, দ্বিতীয় অবজেক্ট কিন্তু হিম আসলো। তাই দ্বিতীয় অবজেক্টকে যখন আমি পেনটা দিচ্ছি, তখন কিন্তু পেনের সাথে আগেই কিন্তু আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু পেনটা আমার ডিরেক্ট অবজেক্ট হয়ে গেছে। এখন যেহেতু থার্ড পার্সন মানে তৃতীয় জন একজন এসছে, সেক্ষেত্রে কিন্তু আমি কিন্তু এই ব্যক্তিটাকে ইনডিরেক্ট অবজেক্ট বলবো, যার সাথে আমার প্রথম থেকে সরাসরি যোগাযোগ ছিল না। অর্থাৎ প্রথম থেকে যোগাযোগ কিন্তু সরাসরি আমাদের বস্তুর সাথে হবে, তারপরে কিন্তু যে কোনো ব্যক্তির সাথে হয়, তাই তো?
এই কারণে কিন্তু এটা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট হয়। এটা কিন্তু আজকে আমরা শিখতে পারলাম বা জানতে পারলাম। এটা কিন্তু আমরা এইভাবে মনে রাখবো। এবার বলি ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট যখন বাক্যে বসে সেক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা কিন্তু পরীক্ষায় দেয়, প্র্যাকটিসের মধ্যে বা আমাদের প্রশ্নের মাধ্যমে আমাদের দেবে। কি নিয়ম দেখে নিন। প্রথম যেটা আছে, ডিরেক্ট অবজেক্ট বাক্যে ভার্বের পর অর্থাৎ মেইন ভার্ব যেটা শেষ হবে তারপর একা বসতে পারে যে কোনো বস্তু। দেখো এখানে আই হ্যাভ এ পেন, এই যেখানে একটা বস্তু এই ভার্বটার পর কিন্তু আমি বসাচ্ছি, এখানে হ্যাভ ভার্ব আছে, আমি ডু ভার্ব করতে পারি। যেমন হচ্ছে আই রাইট এ পোয়েম, ঠিক আছে। তো এই যে পোয়েমটা বললাম, এই যে রাইট নামক যে ডু ভার্বের পরে কিন্তু এখানে সরাসরি একাই বসতে বলেছে। কিন্তু আমি কিন্তু কখনোই দেখো এখানে আই গিভ হিম এ পেন, এই জায়গায় কিন্তু আমি যদি পেনটা বন্ধ করে রাখি আই গিভ হিম, কোনো কিন্তু অর্থ আসবে না, অর্থাৎ ভয়েস চেঞ্জ কিন্তু সেক্ষেত্রে কিন্তু মানে আসবে না। ওকে, মানে আসে না, সাধারণত মানে আসে না, কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় কিন্তু মানে আসবে না। তো মানে আসতে গেলে কিন্তু আমাকে একটা অবজেক্ট রাখতে হচ্ছে, সেই অবজেক্টটা কি, সেটা কিন্তু ডিরেক্ট অবজেক্ট। ওকে, তো যখন বাক্যে ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট বসাতে হয়, ডিরেক্ট অবজেক্ট বাক্যে একা বসতে পারে, কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট একা বসলে মানে বা অর্থ বা সম্পূর্ণ বাক্য সেন্সটা ক্যারি করতে পারে না। সেক্ষেত্রে ডিরেক্ট অবজেক্টের সাথে ইনডিরেক্ট অবজেক্ট কি বসাতে হয়, অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট যখন বসবে বাক্যে সেক্ষেত্রে তারপর একটা ডিরেক্ট অবজেক্ট থাকতেই হবে। সেই ব্যাপারটা কি দেখে নিন। ইনডিরেক্ট অবজেক্ট বাক্যে বসলে ডিরেক্ট অবজেক্টকে নিয়ে বসে দুই ভাবে। ওকে, ডিরেক্ট অবজেক্ট একা বসতে পারে, কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট যখন বাক্যে বসে ডিরেক্ট অবজেক্টকে নিয়ে বসে দুটো ভাবে বসতে পারে। কি কি? প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট বসবে, দেখো প্রথমে একটা ইনডিরেক্ট অবজেক্ট বসেছে এখানে, প্রথমে একটা ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, দেখো তারপর একটা ডিরেক্ট অবজেক্ট, এটা কিন্তু এখানে বসেছে। বুঝতে পারছো কি বললাম? তো আমি এই বাক্যটা এখানে লিখেছি, হি গেভ মি এ পেন। দেখো এই যে হি নামক সাবজেক্টটা আমি নতুন করে নিয়ে এসেছি, সেটার পরে যে ভার্ব, এটা মেইন ভার্ব, তারপরে যে মি ইনডিরেক্ট অবজেক্ট এবং পরে কিন্তু ডিরেক্ট অবজেক্ট, এটা কিন্তু আমরা এখানে জানতে পারলাম বা শিখতে পারলাম। ওকে, তো এরপরে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট যদি আগে নিয়ে আসে, ভার্বের পর প্রথমে যদি ডিরেক্ট অবজেক্ট আসে তাহলে কিন্তু আমাদের এখানে একটা টু বসাতে হবে। ওকে, এখানে কিন্তু আমাদের টু বসাতে হবে। এই টুটা কিন্তু আমরা বসাই না বা ভুল করে যাই, এই টুটা কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে। টুর পরে কিন্তু ইনডিরেক্ট অবজেক্ট বসে, অর্থাৎ ইনডিরেক্ট যখন এদিকে চলে যাবে, ডিরেক্ট যখন এপাশে আসবে তখন মাঝখানে একটা টু আনতে হবে। দেখিনি, হি গেভ এ পেন, দেখো পেনটা বস্তু, তাই প্রথমে এটা ডিরেক্ট, এটা ডিরেক্ট এবং পরে কিন্তু এটা ইনডিরেক্ট বসেছে, সেক্ষেত্রে কিন্তু মাঝখানে আমি টু নিয়ে এসেছি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এটা কিন্তু অবজেক্টের বেসিক নিয়ম। এটা কিন্তু আমাদের যদি বুঝতে পারি মনে রাখতে পারি সহজেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। চলো এবার চলে যাই আমরা পরের ক্লাসে, সেখানে আমরা দেখবো যে অবজেক্টিভ রূপগুলো, পার্সনের যে অবজেক্টিভ রূপগুলো আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে লাগে, সেই রূপগুলো এবার আমরা দেখে নিই বা শিখে নিই।